সবাইকে বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকের আয়োজনে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম এবং নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস। দুজনকে স্বাগত জানাই আজকে আমাদের এই আয়োজনে। মেজর আহমেদ ফারদৌসকে দিয়ে শুরু করি, কারণ আমরা আজকে ফোকাস করতে চাই নিরাপত্তা। কারণ আমার কাছে মনে হয় আপনার কাছে নিশ্চয়ই মনে হবে যে বিগত আমার মনে যতটুকু পড়ে, যতগুলো নির্বাচন দেখেছি, 24, 18, 14 এগুলো বাদ দিয়ে অন্যান্য সময়ের নির্বাচনগুলোতে যে পরিমাণ সহিংসতা হয়েছে, এবারের নির্বাচনটা সেরকম সহিংসতা আমরা একদম দেখিনি। এটার পিছনে কারণটা কি বলে মনে হয়? থ্যাংক ইউ জুয়েল ভাই। প্রফেসর মইনুল অ্যান্ড ডিবিসির দর্শকদেরকে সালাম। এই নির্বাচনটা ইট ওয়াজ ডিফারেন্ট বিকজ আমরা দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন 3 মাস পরিধির হয়। 1/11-এর একটা নির্বাচন দেখেছেন, ওইটা 2 বছরের। হ্যাঁ, 2 বছরের। এটাও কাইন্ড অফ 1/11-এর থেকে একটু কম, 18-19 মাসের নির্বাচন। বাট এই নির্বাচনের সিগনিফিকেন্ট জিনিসটা ছিল, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে এটা ভালো হবে। আমি কমিশন পেয়েছি 1990 সনের ডিসেম্বরে, 23 BML লং কোর্সে। আমার প্রথম নির্বাচনের দায়িত্ব ছিল সিলেটে, ওই যে সুরঞ্জিত সেনগুপ্তর ওখানে রিমোট এলাকা। ওই সময় মোবাইল, ইন্টারনেট এগুলি ছিল না, ওয়াকি টকি এগুলি দিয়ে আমাদের কমিউনিকেশন করতে হতো। ডিফিকাল্ট, টেরেন ওয়াজ ডিফিকাল্ট। হাওর অঞ্চলে কীভাবে যেতে আপনি জানেন। লাস্ট নির্বাচন করেছি 2003-এর চাকরি ছাড়ার আগে, 2001-এ দেলোয়ার হোসেন সাইদির কনস্টিটিউয়েন্সিতে। একদিকে জামাতের প্রচণ্ড একটা আল্লাহু আকবার এই টাইপের, আর ওইদিকে সুরঞ্জিত সেনগুপ্ত, সুধাংশু শেখর হালদারের। সো ইট ওয়াজ ভেরি টাফ। এবং ওই নির্বাচনে আমার মনে আছে, আমরা কোনো নির্বাচনে 3টা মেজর একটা ক্যাম্পে থাকে না, আমরা 3 জন মেজর ছিলাম। এবং ওই এই 3টা নির্বাচনের এক্সপিরিয়েন্সে এবং এর পরবর্তী ধরেন 1/11 পরবর্তী যে নির্বাচনগুলি, ওগুলিকে আমরা যদি এক্সাম্পল হিসাবে না ধরি, বিকজ পার্টিসিপেটরি ইলেকশন হয় নাই, হ্যাঁ ভোট না ভোট হয়েছে বা ডামি ভোট হয়েছে, রাতের ভোট হয়েছে, ওই আলোকে এই নির্বাচনে জনগণের শঙ্কা ছিল যে সেনাবাহিনী বিশেষ করে বা ল এনফোর্সিং এজেন্সি কি রোল প্লে করে। এটা কিন্তু আমি মইনুল ভাইয়ের সাথে আলাপ করছিলাম একটু আগে, যে আমাকে আমার অনেক বন্ধু বান্ধব বিভিন্ন পার্টির, আমি কোনো দল করি না ভাই, আই কনফেস, তো জিজ্ঞাসা করছিল সেনাবাহিনীর রোল কি হবে। তা আমি বলছি আমার এক্সপিরিয়েন্সের রোল হবে দুষ্টু লোককে দুষ্টামি করতে দেওয়া হবে না। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনে যে সেনাবাহিনীর রোলটা প্রশংসিত হয়েছে, সশস্ত্র বাহিনীর রোলটা, বিজিবির রোলটা প্রশংসিত হয়েছে। আনসার প্লেড এ ভাইটাল রোল, বিউটিফুল একটা রোল প্লে করেছে। কোস্টগার্ড উইথ ইটস লিমিটেড, আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিলে ক্লিয়ার হবেন। এই নির্বাচনে 5,76,000 আনসার ডিপ্লয়েড ছিল। এবং আনসারের ডিজি সাজ্জাদ আমার জুনিয়র, মোহাম্মদপুরেই থাকে, আমি ওকে চিনি। ওর সাথে কথা হয়েছিল, বললো যে স্যার আমি নির্বাচনের আগের দিন 44,000 শটগান টার্কি থেকে পেয়ে ওগুলি নির্বাচনে ডিপ্লয় করেছি। আমি ভোট দিয়েছি মোহাম্মদপুর এলাকায়, তো ওখানে দেখেছি আনসার ওয়াজ প্রো পিপল। লাইক আমি গিয়ে পরিচয় না দিয়ে জিজ্ঞেস করছি, বললো আপনার ভোট এইদিকে এইদিকে এইদিকে। 2 নম্বর, বের হওয়ার সময় দেখলাম সেনাবাহিনীর টহল দল 46 ব্রিগেডের। জিজ্ঞেস করলাম একটা সৈনিককে পরিচয় দিয়ে যে কি অবস্থা বাবা, বললো যে স্যার সবগুলিতে আছে, কোনো অসুবিধা নেই। এবং যেটা কনসার্ন ছিল যে এই নির্বাচনে যেহেতু একটা বিশেষ দল পার্টিসিপেট করছে না, বিশেষ দলের যদি ধরেন সাপোজিং 20%ও ভোট থাকে বা 30%ও ভোট থাকে, ওই অঞ্চলগুলিতে সহিংসতা হওয়ার একটা সম্ভাবনা ছিল। এবং গোপালগঞ্জ অঞ্চলে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর গাড়ির উপর অ্যাটাক করা হয়েছিল। সো বিশেষ প্রস্তুতি ছিল সেনাবাহিনীর। আমি একটা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, কোস্টগার্ড বলেন, বর্ডার গার্ডস বলেন, ইভেন পুলিশ যার উপরে এক ধরনের অনাস্থা আছে। এবং যেই পুলিশ আসলে মানুষ মারে, আমি যদি আপনাকে মারি, আমার তো মনোবল থাকবে না আপনার সামনে দাঁড়ানো। সো ওভারঅল আমরা কিন্তু একটু কনসার্ন ছিলাম, সচেতন নাগরিক, যে এই নির্বাচনটায়
যেইটুক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কয়েকটা, এটা ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, আছে, আপনারা সাংবাদিকরা আছেন বা ভাইরা আছে, আমার ভাইরা প্রফেসর মানুষ, ওনারা বলবে নির্বাচনে ল এনফোর্সিং এজেন্সির রোলটা কি ছিল, বিকজ এটা কিন্তু নির্দিষ্ট করা ছিল, এবার অ্যারেস্ট করার ছিল, অ্যারেস্ট তো করেনি সেনাবাহিনী। এবং এটা আমি বলে শেষ করে দিই ভাই, যে এই সেনাবাহিনীকে নিয়ে 5ই অগস্ট পরবর্তী অনেক বিতর্ক হয়েছে। আমাদের অনেক ভাইরা যারা গণ অভ্যুত্থান খুব ভালো রোল করেছে, আমি নামই বলি পিনাকি ভাই দাদা, আই রেসপেক্ট হিম, বাট দ্য পোস্ট 5th অগস্ট যেটা বলেছে, ভাই এই সেনাবাহিনী তো আপনার সেনাবাহিনী, ভাইয়ের সেনাবাহিনী, ওনার সেনাবাহিনী, জনগণের সেনাবাহিনী, এ তো কোনো দলের না। এই সেনাবাহিনীকে যদি আপনি ইট খুলে নিতে চান ক্যান্টনমেন্টের, আমি ফেরদৌস খারাপ হতে পারি, আমাকে আপনি ফাঁসি দেন না 100 বার গুম খুন, আমি জিয়াউল হাসান হতে পারি, এরকম জিয়াউল হাসানকে আপনি ফাঁসি দেন না, অসুবিধা নেই। বাট যখন ইনস্টিটিউশন নিয়ে কথা বলা হয় এবং এইটা সার্বভৌমত্বের প্রতীক, ভাই আমাদের এনডিসিতে পড়ায়, উনি জানে হাউ উই রিয়্যাক্ট, এবং আমাদের সোলজাররা, এটা আমি বলে শেষ করি, 5ই অগস্টকে আমি বলি 3 তারিখে আমি একটু এই জায়গাটা একটু আবার আসি, আমি কথা বলবো 5ই আগস্টের পরে যে বিষয়গুলো হয়েছে। একটা সেকেন্ড বলে দিই, 3 অগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এন্ড অফিসাররা দে টুক এন ওথ, ওরা বলেছে গুলি করবেন না, এবং 5ই আগস্টে যদি এই সেনা প্রধান না থেকে অন্য সেনা প্রধান থাকতো আগের জন্য, আই গ্যারান্টি অন রেকর্ড হাজার হাজার মানুষ মারা যেত, 50,000 লোক মারা যেত। রাইট, আমি ক্লিয়ার। আমি একটু প্রফেসর মাইনুল ইসলাম, ওই যে কথাটা আহমেদ ফেরদৌস বললেন, সেনাবাহিনীর রোল কি হবে, এই প্রশ্নটা তো আসার কথা না। উনি যেহেতু বললেন সেনাবাহিনী আমাদের একটা ইনস্টিটিউশন, সেনাবাহিনী সবসময় মাঝখানে দাঁড়াবে, আপনি আমি মারামারি করে মাঝখানে হয় মিটিয়ে দেবে, নাহলে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই প্রশ্নটা উঠেছিল বিগত সময়ের এই তাদের অ্যাক্টের কারণে, তাই তো? না হলে তো এই প্রশ্নটা ওঠার কথা না। কিন্তু আমি যদি এখানে আরেকটা প্রশ্ন করি, 5ই আগস্টের পরে সেনাবাহিনী বাংলাদেশের রাস্তায় এখনও আছে, ছিল, তারপরেও মব কালচারটা ডেভেলপ করেছিল। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সেনাবাহিনীকে সেইভাবে অ্যাক্ট না করতে, দাঁড়িয়েছিল, হয়তো একটু সরিয়ে দিয়েছে। এই কারণেই কি প্রশ্নটা আসলো যে তাহলে 12ই ফেব্রুয়ারি আসলে তাদের অ্যাক্টটা কী হবে? না, সেটাই। আপনাকে ধন্যবাদ। একই সাথে আমার সহ-আলোচক যে আছেন মেজর অবসররত ফেরদৌস আহমেদ, পাশাপাশি আপনার এই ডিবিসি চ্যানেলের দর্শক সবাইকে আসলে এই বসন্ত দিবস ভালোবাসা এবং একই সাথে ভালোবাসা দিবস শুভেচ্ছা জানিয়ে কথাটা বলি। আপনি যে প্রশ্ন করেছেন যে দেখেন যে এই নির্বাচনটা সাথে যদি আবার পূর্বের হয়তো বা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল বা নির্বাচনে কী ছিল, মূল বিষয়টা হচ্ছে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি নির্বাচনটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এবং যেটা আপনি বলছিলেন যে টেলিভিশন স্ক্রলেও দেখছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং একই সাথে কমনওয়েলথ যারা অবজারভার তারা কিন্তু এই নির্বাচনের একটা বৈধতা দিয়েছেন এবং বলেছেন যে এক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু এই জায়গার পিছনে যদি এই নির্বাচনের সাফল্যটার পিছনে কারণ যদি অনুসন্ধান করেন, যেটা আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীদের ভূমিকা কী ছিল, আমি মনে করি এই ক্রেডিটটা কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তারা তো অবশ্যই দাবিদার, এবং নির্বাচন কমিশনও যেহেতু অনেক বিতর্কের মধ্যে ছিল আগে, এইবারও আমি বলবো যে নির্বাচন কমিশনও তাদের যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং একই সাথে আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আন্তরিকভাবে আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে ধন্যবাদ। আমি নিজেও ভোট সেন্টারে গিয়েছি এবং বিভিন্ন সময় অবজার্ভ করেছি, কিন্তু যেই জায়গাটি খেয়াল করে দেখেন, ভাই বলার চেষ্টা করছিলেন, কিন্তু এইবার কিন্তু 9.5 মিলিয়ন, প্রায় মানে 9.5 লাখ, সরি 9.5 লাখ, হ্যাঁ 9,55,000 সামথিং, হ্যাঁ অলমোস্ট 10 লাখ, এরকম অনেক সংখ্যা, কিন্তু ইভেন সেনাবাহিনীর তো লক্ষাধিক আপনার লোকজন ছিল। এবং দেখেন বিষয়টাকে আমি এভাবে দেখি যে ওনারা যে দায়িত্ব পালন করেছেন, আগের রাতেও কিন্তু দেখেন গুজব নিয়ে অনেক ভাবনা চিন্তা চলছিল, অর্থের ব্যাপার ছিল, সেনাবাহিনী কিন্তু ইন্টারভেনশন করেছে বিভিন্ন জায়গাতে। এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী আমি মনে করি যে অনেকটা তাদের পেশানিষ্ঠতার পরিচয় দিয়েছে। যদিও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ক্ষেত্রে সমালোচনা করি, যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এখানে মব সংস্কৃতির বিকাশ ঘটেছিল, সেখান থেকে এটাকে আরও শক্তভাবে হয়তো বা নিয়ন্ত্রণ করা যেতে পারতো, সেটাকে আমি অবশ্যই বলবো। এটার জন্য আমি বলবো যে শুধুমাত্র সেনাবাহিনীকে তো দোষ দিলে হবে না, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য রয়েছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ছিল, তাদের দায়িত্ব। সেনাবাহিনীকে কেন বলছি ফোকাসড, হ্যাঁ ফোকাস, সেনাবাহিনী যেটা হচ্ছে, সেনাবাহিনীটা দেখেন নির্বাচনের ক্ষেত্রে তারা যে দায়িত্বশীলতার পরিচয়টা দেয়। আমি যেহেতু নির্বাচনটাকে খেয়াল করে যদি মূল অ্যাটেনশনটা যদি ওখানেই রাখি, দেখেন যে ওনারা যে দায়িত্ব
দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং টহল দিয়েছেন, এবং আমি একটা চ্যানেলেও ছিলাম, ধরেন দীর্ঘ সময় ছিল, রাতের বেলা আসছি, আমরা দেখতেছি পুরন ঢাকায় গুজব ছড়িয়ে গেছে, ছড়াচ্ছি, কিন্তু আসলে বাস্তবে এরকম কিছু হয় নাই। আমি ওই জায়গায় খাচ্ছিলাম রাতের বেলা, যখন চ্যানেলে প্রোগ্রাম শেষ করে আসছিলাম, আমি আমার সহ আলোচক সহ আমরা যখন আসছিলাম, দেখলাম যে না, বাস্তবে কিছু নাই। তো এই যে গুজবের সংস্কৃতি বিভিন্নভাবে চলেছে, কিন্তু এরপরও যে নির্বাচনটা নিয়ে কিন্তু একটা শঙ্কা ছিল, যেটা হয়তোবা আমাদের অনেকের মধ্যে একটা ভাবনা ছিল যে কি হতে যাচ্ছে, কি হতে পারে না হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী অবশ্যই এখানে একটা, যেহেতু 3 স্তরের একটা কৌশল ছিল, আপনি দেখেন যে প্রাথমিক স্তর, মধ্যস্তর এবং স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন জায়গায় ছিল। আমি বলবো যে তাদের প্রস্তুতিটা এবং পরিকল্পনাটা কিন্তু অত্যন্ত সুদৃঢ় ছিল, যার জন্য এই জায়গাটায় ঘটছে যে সহিংসতার যে জায়গাটা আপনি বলছেন, যে সহিংসতার ঝুঁকি দেখেন, অন্যান্য ইলেকশনের সময় কি হয়, মৃত্যুবরণ করে, মারামারি প্রচুর কিছু ঘটে, কিন্তু এই নির্বাচনে কিন্তু আমরা ওই রকম কোনো তেমন কিছু দেখতে পাই না, যদিও নির্বাচনের পরে একটা দুটো ইনসিডেন্টের কথা শুনেছি। কিন্তু মোটা দাগে যেটি আমি বলবো যে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি স্তরেই যারা ছিল স্ট্রাইকিং ফোর্স, সবাই আমি মনে করি যে একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে ওইটুকু আপনি বলতে পারেন যে সেনাবাহিনী তো বিভিন্ন সময় আস্থা রাখার জন্য বলেছে এবং সরকারকে তাগাদা দিয়েছে, নির্বাচন কখন হবে সেটাও বলেছে, তাই না? ওনারা কিন্তু মানে রাস্তায় থাকার জন্য না, ওনাদের দায়িত্ব কিন্তু রাস্তায় এসে কাজ করার কাজ না, ওনারা পেশানিষ্ঠতা, যে কথাটা বলছিলেন যে দেখেন একটা সেনাবাহিনীকে আমরা কখনো বিতর্কিত করতে চাই না, এরা দেশমাতৃকার অতন্দ্র প্রহরী যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে তাদের দায়িত্বশীলতা, কিন্তু তারা কখন আসেন, যখন জাতির প্রয়োজনে দাঁড়িয়ে যায়, সিচুয়েশন তৈরি হয়, হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে ধরেন এই বিষয়টা তৈরি হয়। তো আমি মনে করি যে বর্তমান সেনাপ্রধান যথেষ্ট পরিশীলতা, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে একটা সহিংসতা বা মৃত্যুর বা কজালিটির যে ঘটনাগুলো, যেটা ওভাবে ঘটে নাই, যার জন্য তাদেরকেও আমি মনে করি যে এক ধরনের সাধুবাদ দেওয়ার দরকার রয়েছে। কারণ এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করি এবং পেশানিষ্ঠতার মধ্যে রাখি, এবং ভবিষ্যতের যে নির্বাচন, এই নির্বাচনই কিন্তু শেষ নয়, সামনে আরও নির্বাচন আসবে। এই নির্বাচন কমিশনকে আমরা এমনভাবে তৈরি করেছি, আমাদের রাজনীতি এমনভাবে গিয়েছে যে এখানে দায়িত্বশীলতার ব্যাপার আছে, পেশানিষ্ঠতার ব্যাপার আছে। তো ওই জায়গাগুলোর মধ্যে আমার যেটা মনে হয় যে আরও স্বচ্ছতার ব্যাপার রয়েছে। তো ওইগুলো তো হয়তো অনেক আলোচনার বিষয়, কিন্তু যেহেতু আপনি নিরাপত্তা শৃঙ্খলার কথা বলছেন, সে প্রেক্ষাপটে আমি বলবো যে একটা চমৎকার নির্বাচনই আমি দেখেছি, এবং ব্যক্তিগতভাবে হয়তো বা ভোটের টার্ন আউট আরও বেশি হতে পারতো যদি ওভাবে যদি বলেন, যদিও প্রধান আরেকটি রাজনৈতিক দল যারা এখানে নাই ভোটের বাজারে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি এই 13 কোটি, প্রায় 13 কোটি ভোটারের তো সিংহভাগ তো যোগদান করেছে এবং গণভোটে ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে, এবং এটা তো ধরেন আপনি অতীতের নির্বাচনের চেয়েও তো বেশি, আপনি যদি ওভাবে চিন্তা করেন। আমাদের প্রথম সেই 1900 মানে যে প্রথম যদি স্বাধীনতার পর থেকে, তবে সবচেয়ে বেশি ছিল 2008-এ, নো ডাউট, এটা আমরা জানি। কিন্তু এই পরিবর্তিত প্রেক্ষাপটে যেখানে একটা বড় ইমিডিয়েট একটা পার্টি ছিল, তারা নাই, তারপরও যে জনগণ অংশগ্রহণ করেছে, এতগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছে, এবং আমি মনে করি যে মানে জনমানুষের একটা প্রত্যাশা ছিল যে আমরা একটা সাধারণ পরিবেশে যাই। তো সেই জায়গা থেকে গণতান্ত্রিক যে রূপান্তর আমরা যাই, যে সমাজের যে ট্রান্সফরমেশন, এই যে একনায়কতন্ত্রের যত স্বৈরতান্ত্রিক মানসিকতা যা ছিল প্রত্যেকটি জায়গাতে, আপনি এই জায়গায় ছিল, এই জায়গাগুলোতে কোনো সেক্টরই কিন্তু বাইরে ছিল না। এবং এই জন্য আমি মনে করি যে এই জায়গা থেকে যত বেশি পরিচালিত দায়িত্বশীলতার, পেশানিষ্ঠতার পরিচয় দিতে পারবো, সুশাসন যতক্ষণ নিশ্চিত করতে পারবো, সেটি হবে মুখ্য লক্ষণীয়। আজকে যে প্রেস কনফারেন্স দেখছিলাম, যে তারেক রহমান সাহেব যে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছিলেন, আমাদের এখন দরকার ঐক্যবদ্ধতা। আমরা এখানে আর দ্বিধাবিভক্ত দরকার নেই, আমাদের দরকার এখন ঐক্যমত্যর ভিত্তিতে আগানো। আমরা এই দেশটাকে এগিয়ে নিতে হবে, আমরা পিছিয়ে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। আমাদের প্রায়োরিটি, অগ্রাধিকারের বিষয়গুলো কি রয়েছে, সেই জিনিসগুলো কিভাবে বাস্তবায়ন করব, এবং প্রত্যেকটি নাগরিককে সমভাবে দেখতে হবে। এবং এই আপনি ভিন্ন মতাদর্শের বলে যে আপনার উপর আমার অবিচার করব, এটা হতে পারবে না। সো এই জায়গাতে পারস্পরিক শ্রদ্ধা ভক্তি লাগবে। এবং আমি বলবো যে আপনার ওই প্রথম প্রশ্নের মধ্যে বলবো, যেহেতু সহিংসতার ঝুঁকি মানে অত্যন্ত কম হয়ে ঘটেছে, ওই ধরনের কোনো কজালিটিস তেমন ঘটে নেই, আইন শৃঙ্খলা বাহিনীকে আমি ক্রেডিট দিব, একই সাথে নির্বাচন কমিশনকেও দিব, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই একটা কাজ তারা ভালোভাবে করেছেন, যদিও অনেক কাজের ক্ষেত্রে আমার দ্বিমত এই 18 মাসের মধ্যে একটা কাজ ভালো করে গেছে। আমি এই জায়গাটায় আসতে চাই যে আহমেদ ফজলে, আপনি যে কথা বলছিলেন না যে 5ই আগস্টের পরবর্তী সময় আমরা যে তৌহিদি জনতা নামক একটি মব তৈরি হলো বা তৈরি করতে দিলাম, আমি জানি না, আমি অনেকে অভিযোগ করে যে সেনাবাহিনী যদি 12ই ফেব্রুয়ারির মতো অ্যাক্ট করতো পুরো সময়টা, তাহলে মনে হয় এই টার্ন আউটটা আরও হতো, আরও বেশি হতো, মানুষ ভয়ের চোটে যায়নি, অনেকে এরকম হতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন 30% একটা পার্টিকুলার দলের তো ভোটার সাপোর্ট আছেই, কিন্তু তারাও সবাই যায়নি তা কিন্তু না, তাদের মধ্যে অনেকে গেছে। তো সেই জায়গাটা যদি পুরো সময়টা থাকতো, আমি অবশ্যই সমালোচনার জন্য বলছি না, কিন্তু মানুষের আস্থার জায়গায় বলছি যে
পুরো সময়টা যদি তাদের এই অ্যাক্টিংটা থাকতো তাহলে মনে হয় আমরা আরো বেশি শান্তিতে থাকতাম। আপনার কথা ঠিক, আমি উত্তরটা দেই Please. আচ্ছা, থ্যাংক ইউ ফর রেজিং আ ভেরি গুড কোয়েশ্চেন। তৌহিদি জনতা ভার্সেস সেনাবাহিনীর 12ই ফেব্রুয়ারির রোল ভার্সেস গত 18 মাসের রোল, আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে যাচ্ছি। ইন এইড অফ সিভিল পাওয়ারে বাংলাদেশ সেনাবাহিনী 2024-এর জুন মাস থেকে আজকে 2026-এর ফেব্রুয়ারি মাস, দিস সোলজার্স আর ফেটিগড, ক্লান্ত, পরিশ্রান্ত। এদেরকে গিয়ে কিন্তু বর্ডারে সার্বভৌমত্ব প্রশিক্ষণ নিতে হচ্ছে, চেঞ্জ ওভার করে করে করতে হচ্ছে, রাস্তায় থাকছে। ভাই, পুলিশকে না পান, সেনাবাহিনীকে আপনি পাইছেন, ইউ ক্যানট ডিনাই। আর মানে আমার কোয়েশ্চেন হলো, একটা সভ্য দেশের নির্বাচনে, কোন সভ্য দেশের নির্বাচনে, আমার প্রফেসর সাহেব ভালো বলতে পারবে, সেনাবাহিনী ইলেকশন ডিউটি করে? আমরা কি অতটা সভ্য হতে পেরেছি? না, আমাদের সভ্য হতে হবে তো, আশেপাশের দেশ তো সভ্য। আমার বয়স কত দেশের? 54 বছর প্লাস। 54 বছর, 55 বছর। তো 55 বছরের একটা বুড়া আমি সভ্য হতে পারবো না? মানে ইজ দিস আ জোক? এক নাম্বার 2 ইজ লাইক, সেনাবাহিনীকে জনগণের প্রতিপক্ষ বানাতে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। বিকজ দেখেন, একটা অপ্রিয় কথা আজকে বলবো আপনাকে, আমি আমার সৈনিককে কখনো ট্রেন করি না নিরস্ত্র মানুষকে গুলি করতে। রাজনৈতিক সরকারের কারণে র্যাব গঠন হয়ে নিরস্ত্র মানুষকে আমাকে দিয়ে গুলি করাচ্ছেন, আমার অফিসারকে দিয়ে গুলি করাচ্ছেন, হুকুমের বাধ্য করছেন, এবং তাকেই যখন সেনাবাহিনীতে এসে আমি ট্রুপস কমান্ড করি, আমি একটা আপনাকে নিরস্ত্র মানুষকে খুন করে আমার মনোবল থাকবে? সো আমি এটাই বলতে চাচ্ছি, র্যাবে আল্লাহর দোহাই লাগে ভাইরা যাতে আওয়াজ তুলে, শিক্ষক মানুষ আমার ভাইরা, আপনারা যাতে আওয়াজ তুলেন, র্যাবে সশস্ত্র বাহিনীর লোক পাঠানো বন্ধ করা উচিত। কারণ আমি খুনের দায় নিতে চাই না। আমি ট্রেন করি না আপনাকে মারতে। ইয়েস, আমি ট্রেন করে 1 শত্রু 1 বুলেট, আমার এনিমিকে বলেন, মায়ানমারকে বলেন, বা প্রতিবেশী ইয়াকে বলেন, আই এম রেডি টু খেল। দিস ইজ মাই ট্রেনিং, এবং এই ট্রেনিং আমি দেই। সো সেনাবাহিনী দেখেন, 5ই আগস্টের পরে 3 দিন কোনো সরকার ছিল? বাংলাদেশের জনগণের ছেলেরা, মানুষরা এসে রাস্তা পাহারা দিচ্ছে। কোথাও অকারেন্স হলে, আমি মোহাম্মদপুরের ছেলে, অকারেন্স হলে সেনাবাহিনীর পেট্রোলকে দেখেছে। এরপরে সেনাবাহিনীকে দিয়ে আপনাকে পিটাবো, ওনাকে পিটাবো, ওনাকে পিটাবো, দিস সেনাবাহিনী। ভাই, আমার তো কষ্ট লাগে ভাই আপনার পিটাইতে। আপনি আমাকে এই অপ্রিয় কাজটা যদি বলেন করতে, পুলিশ রিফর্ম হয় না এটা তো আপনি বলেন নাই, আমলাতন্ত্র রিফর্ম হয় না এটা তো আপনি আমার প্রশ্ন করেন নাই। এই খতগুলি রাষ্ট্রের, এই যে ইনস্টিটিউশনগুলি নষ্ট হয়েছে, এই ইনস্টিটিউশনের টেলমি 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত এখনো নতুন সরকার ক্ষমতা আসে, কি পেয়েছেন ভাই? হ্যাঁ পেয়েছি, এইভাবে কথা বলার পরে সরকারের মেহমান খানায় যাবেন, নাজিমুদ্দিন ঘরে যাবো না, আপনি গিয়ে আমার আপেল দিয়ে আসবেন, এছাড়া কিছু পাইছেন? আরেকটা পাইছেন, মব কালচার। হ্যাঁ, এই জন্য বললাম যে আমার শ্রদ্ধেয় পিনাকি দাদারা যেটা করেছেন, পাবলিককে ইনস্টিগেট করেছেন, কতটা ঠিক হয়েছে ওনার বিবেককে আমি জিজ্ঞাসা করতে চাই, মানুষকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে পিটাবো, আপনি আমাকে পিটাবেন, এটা কালচার হতে পারে? ইট খুলে নেবে সব, ইট খুলে, আচ্ছা, ইট চামড়া খুলে নেবে, চামড়া তুলে নেবে। আমি একজন ব্যারিস্টারের কথা বলি, আমি ওনাকে আপনার টিভিতে আনতে চাই, মাথায় চুলওয়ালা, চাকর বাকর আমাকে বলেন, কোনো অসুবিধা না, আমি তো জনগণের চাকর, আমি ট্যাক্সের টাকায় চলি, চাকর। কিন্তু ভাই কি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, ওখানে সভ্যতার সবচেয়ে চরম সভ্যতা দেয়া হয়। আপনি হাউ ক্যান ইউ কল আ গভর্নমেন্ট সার্ভেন্ট চাকর? এই প্রশ্নটা রেখে গেলাম আপনার কাছে। আর অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর একটু দেওয়ার চেষ্টা করবো। রিফর্ম নিয়ে কথা বলবো অধ্যাপক মাইনুল। আমি একটু ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে কেন রিফর্মগুলো করা গেল না, বিশেষত পুলিশ, আমলাতন্ত্র, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোট থেকে। সঙ্গে থাকবেন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম এবং নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস। দুজনকে আবারও স্বাগত। যে প্রশ্নটি রেখে গেছিলাম, প্রশ্নটি আবার একটু ছোট করে, অধ্যাপক মঈনুল, যে রিফর্মগুলো যেখানে খুব বেশি জরুরি ছিল সেটা করতে পারলাম না, আমলাতন্ত্র, পুলিশ, মানে আর হচ্ছে বাংলাদেশ উল্টে ফেলবো, এত সংস্কার, এত কিছু করলাম, আসল জায়গাতে হাত দিলাম না কেন?
এটা ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। মানে এরকম প্রশ্ন কিন্তু আমারও মনেও কিন্তু জাগ্রত হয় যে এই সরকারের কাছে যে সরকার, মানে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছে, যদিও সামনে সরকার চলে আসছে দ্রুতই, এই সরকারের কাছে প্রত্যাশা ছিল, আপনি যদি মনে করেন যে নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা ছিল যে সংস্কারগুলো যথাসময়ে কাজগুলো করতে পারবে, সেটা একটা জায়গা। ইভেন আমি একটা এক্সাম্পল দিই, দেখে কেন তারা করতে পারেনি। সেটা হচ্ছে, দেখেন, এতগুলো সংস্কার কমিশন হলো, করার পর সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসলো এবং সেই রিপোর্টের পর আবার বিতর্কও তৈরি হলো এবং সেই বিতর্ক থেকে সমাধানে কিন্তু আমরা গেলাম না। এবং পাশাপাশি দেখেন যে যে প্রায়োরিটি যেগুলো দরকার ছিল, আপনি হয়তো দুটোর কথা বলেছেন, আপনি পুলিশের কথা বলেছেন, দুটোর কথা বলেছেন। আমার কাছে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি শিক্ষক, আমার কাছে শিক্ষা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষাতেই আমি সবচেয়ে গুরুত্ব দিলাম না। আপনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কমিশন হয়েছে কি হয় না, এখানে আপনার 8 জন পিএইচডি হোল্ডার আছে, 6 জন প্রফেসর আছেন, তারপরও তারা কিন্তু শিক্ষাকে নিয়ে একটু গুরুত্ব দেয়নি। এবং হিউম্যান ক্যাপিটাল, মানব পুঁজি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই শিক্ষায় বিনিয়োগ করা। এবং বিনিয়োগের জন্য এই শিক্ষাতে যে কত সমস্যা, প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চশিক্ষা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছে। তো আমি কিন্তু জানি যে এখানে সমস্যাগুলো কি তৈরি হচ্ছে, প্রবলেমগুলো কি, আমরা একটা সমাধানের দিকে যেতে চাই। তবে আমি মূল জায়গাটাই যাই যে মোটা দাগে যেগুলো আপনি বলছিলেন যে আমাদের আজকে সংস্কারের প্রায়োরিটি জায়গাগুলো কি ছিল, কোন জায়গাগুলোকে আমাদের টার্গেট করে করা দরকার। আমার মনে হয় প্রথমে আমরা ব্যর্থ হয়েছি, যেহেতু সঠিক জায়গাটা আইডেন্টিফাই করতে পারিনি। এবং যখন আইডেন্টিফাই করলাম, রিপোর্টটা যখন পেলাম, সময় বাড়ালাম, মানে একটু টাইম বাড়ালো, কোনো সংস্কার কমিশনের জন্য মানে টাইমও বাড়িয়েছে। আমি নিজেও একটা টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম। আমি বলে রাখি যে আমি যেহেতু আমি পেশাগত গবেষণার সাথে যুক্ত, মূলত আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কীভাবে যে ডেটা নিয়ে, উপাত্ত নিয়ে অনেক সমস্যা, আমাদের এই উপাত্ত নিয়েই তো মানে আমাদের দেখতে পাচ্ছি একটা ভ্রমের মধ্যে ছিলাম, উন্নয়ন ভ্রম যেটাকে আমরা বলি। আমাদেরকে এতদিন শুধু এই ভ্রম দেখানো হয়েছে, আমাদের কথাগুলো মিডিয়াতে বলার চেষ্টা করেছি বিভিন্ন পরিসরে, কিন্তু সত্যিকার যে গুণগত উপাত্ত তৈরি করার জন্য কি করতে হবে, প্রতিষ্ঠানকে কীভাবে শক্তিশালী করতে হবে। আপনি পুলিশের উদাহরণ দিলেন, আপনি অন্যান্য সব জায়গায় আমি বলবো, প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী করতে হয় তাকে কি করতে হবে। আমরা চেয়েছিলাম যে বিবিএসকে একটা সুন্দর ইন্ডিপেন্ডেন্ট আলাদা একটা স্বতন্ত্র বডি করে দেওয়া। আমরা 8 সদস্যের একটা কমিটি ছিল, আমরা 4 মাস কাজ করেছি, কোনো পারিশ্রমিক নেইনি কিন্তু, এবং একদম খোলা, মানে দেশের জন্য আমাদের একটা কমিটমেন্ট ছিল। কিন্তু দুঃখজনক হলো কি, এর কোনো ফলাফলই হলো না। আমরা রিপোর্ট জমা দিলাম, এই প্রতিবেদন হলো, কিন্তু কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি হলো না। তো এখন আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, তো আমি তো নিজের মধ্যেই দেখতে পাচ্ছি যে আমরা অগ্রাধিকার কোন জায়গায় দিতে হবে। এই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল, তাদের উচিত ছিল এই জায়গাগুলো অবশ্যই মানে বাস্তবায়নের দিকে যাওয়া। যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশগুলো কি করবে এখন ওনারা। আমাদের সংস্কারের একটা প্রক্রিয়া, মানে সংস্কারী কমিশন সবকিছুর সবচেয়ে বড় জায়গা দেখলাম আমি যে খালি সংবিধান। মানে সংবিধান এমন কি দোষ করলো, লিখিত ছিল, এই লিখিত জিনিসটা এমন কি দোষ করলো যে সংবিধানই সবকিছু। মানে মানুষ যদি পরিবর্তন না হয়, আসল জায়গায় যদি সংস্কার না হয়, তাহলে সংবিধান সংস্কার করে কি হবে? সেটা তো বটেই। আপনি এই জন্য বলছিলাম যে আসলে হচ্ছে কি, আমাদের অগ্রাধিকার যে কোন জায়গাটা করতে হবে, আমরা কাদের কথা শুনেছি। অবশ্যই ধরেন বিশিষ্ট পণ্ডিতরা গিয়েছেন, আমি সংবিধান বিশেষজ্ঞ না, বাট একজন নাগরিক হিসেবে তো আমি বুঝি আমার অধিকারের জায়গাটা কি, আমার পছন্দের জায়গাটা কি, আমার সক্ষমতা তৈরির জায়গাটা কি, আমি যে স্বচ্ছভাবে বেছে নিব এই জায়গাটা তৈরি করার জন্য। যে আমি যেটা প্রবলেমটা, আমি যেটা উত্তরটা দিতে চাই আপনার কাছে, যদি একদম স্পষ্টভাবে বলি, আমার মনে হয় যে আমরা গুরুত্ব দেইনি, এক। দ্বিতীয়ত হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপার ছিল, হয়তোবা কেউ চায়নি যে এই জায়গাগুলো আরো আগাক। এবং তৃতীয়ত হচ্ছে সময় অনুযায়ী টাইমলি ইন্টারভেনশন, মনিটরিং করার যে দরকার ছিল সেটি হয়নি। এবং অনেকটা হচ্ছে ওই যে নারী কমিশন সংস্কার একটা হয়েছিল, খেয়াল করে দেখেন যে তাদেরও কিন্তু ওইটাকে কিন্তু আলোর মুখ দেখেনি। তাহলে কমিশন করলাম, এটার বিরুদ্ধে যেভাবে মিছিল মিটিং হলো, ভয়ানক অবস্থা। আমরা তো ভয় পেয়েছিলাম যে আরেকটা না মানে মব কালচার তৈরি হয়। আমি এই জায়গাটায় আহমেদ ফেরদৌসের যে সংস্কারের কথা বলছি, হয়েছে কিন্তু সংস্কার, একদম বলছেন হয়নি তা তো ঠিক না। পোশাক পরিবর্তন করে ফেলা হয়েছে, পোশাক পরিবর্তন, নাম পরিবর্তন করলেই সংস্কার হয়ে গেল। মানুষের বেসিক জিনিসটা, মাথা মগজ, যে ভদ্রতা, ভদ্র হতে পারলাম না, সেটা যদি ঠিকঠাক করা না হয়, এইখানে আমলাতান্ত্রিক প্রভাব যতদিন না পর্যন্ত মুক্ত হওয়া যাবে কিচ্ছু হবে না। কি মনে হয় আপনার? খুব কারেক্টলি বলেছেন। পোশাক পরিবর্তন, পুলিশ সংস্কার নিয়ে আমি একটা ছোট মানুষ, ছোট্ট একটা এক লাইনে উত্তর দেব। পুলিশ সংস্কার এখনো করা সম্ভব, নতুন গভর্নমেন্টের কাছে এটা নিবেদন থাকবে। দেখেন, কারণ আর্মি এখন ব্যারাকে চলে যাবে, এই যে ভ্যাকিউমটা, এটা এই পুলিশ দিয়ে কতটুকু করা হবে আপনি ভালো জানেন, আমি এটা উত্তর দেব। এখন পুলিশ সংস্কার আপনি রকেট সায়েন্স, এত আমলাতান্ত্রিক প্যাচের দরকার নাই ভাই। পুলিশ, রিটায়ার্ড পুলিশ আনেন, ভালো, বাদ দেন। আর্মি, নেভি, এয়ারফোর্স,
বিজিবি, কোস্টগার্ড, আনসার, যারা নাকি রিটায়ার্ড, যাদের বয়স আছে, কারণ আই এম 55, আমার কথা বাদ দেন, আরও ইয়াং অফিসার আছে, ইয়াং সৈনিক আছে, এদেরকে আপনি 6 মাসের জন্য 1 বছরের জন্য নিয়ে আসেন ডেপুটেশনে, যে ভাই তোরা 1 বছর দেশের সেবা দে, কিছু পয়সা দিব তোদের, এই বেতন দিব, আর 1 বছরে আপনি 9 মাসে ট্রেনিং করেন, ট্রেনিং করে এদেরকে অনজব ট্রেনিংয়ে করে 1 বছর পরে এই যে নিয়ে আসলেন 1 লাখ পুলিশ টুলিশ, এগুলি পিনাকি দাদার ভাষায় করে দেন জয় বাংলা, ডান পুলিশ সংস্কার। ইজ ইট দ্যাট টাফ জল ভাই, ইজ ইট দ্যাট টাফ? আচ্ছা, এটা এক। আর আমলাদের যেই প্রবলেমের কথা বললেন, সংবিধান নিয়ে একটু, আমি সংবিধান অত বুঝি না, একটা বুঝি, আপনার আমার মনের কথা, অভিপ্রায়টাই হলো সংবিধান। এত বড় সংবিধানের দরকার আছে রে ভাই, এত কমপ্লিকেটেড সংবিধানের দরকার আছে যে আপনার ক্যামেরাম্যান বুঝবে না, আপনার পিয়নটা বুঝবে না, আপনি বুঝেন কতটুক, আমি কতটুক বুঝি। সিম্পল একটা সংবিধান করা যেত না? আমরা ক্রিটিসাইজ করছি, যদি বলেন যে যেটা হয় নাই এখন বলে কি লাভ? অবশ্যই বলে লাভ আছে। কারণ দেখেন, আমরা কি চাই আবার সেই বাজে এক্সাম্পলগুলি ফিরে আসে? আমরা কি চাই আমার কথা বলার অধিকার আপনি বন্ধ করে দেন? আমরা কি চাই আমি গুম হয়ে যাই? আমরা কি চাই আয়নাঘরে যাই? এগুলির নিরাপত্তা কি রাষ্ট্র দিতে পেরেছে? রাষ্ট্রের অনেকগুলি ক্ষত ছিল ভাই, বিচার বিভাগে ক্ষত ছিল, আমলাতন্ত্রে বড় ক্ষত ছিল, পুলিশে বড় ক্ষত ছিল, অনেকে বলে সেনাবাহিনী তো বড় ক্ষত ছিল, অফকোর্স বড় ক্ষত ছিল। যারা নাকি আমরা দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছি তারা তো ডিফল্টার, এতে কোনো কোয়েশ্চেন নেই। বাট ওভারঅল দিস আর্মি, যে দেশপ্রেমিক আপনারা আমাদেরকে রেসপেক্টটা দেন জাস্ট বিকজ 12 তারিখের জন্য। আপনি বলেন যে আমি, অনেকে বলবে যে সেনাবাহিনীর দালালি করছে, অফকোর্স আমি দালাল সেনাবাহিনীর, আই এম আ সোলজার, এবং আমি কোনো দলের সোলজার না। এবং এই বাহিনীটাকে নিয়ে ভবিষ্যতে যাতে বিতর্ক না হয়, ভাই একটা কথা বলেছেন আপনি, ভবিষ্যতে নির্বাচনে সেনাবাহিনীর রোলটা যাতে আইডেন্টিক্যাল থাকে, এই ব্যবস্থাটা নিশ্চিত যদি না করতে পারি, উই আর হ্যাভিং আ ব্যাড ডেজ হেড। আমরা সামনে চাই, এতদিন পরে মুক্ত পরিবেশে মানুষ ভোট দিতে পেরেছে। ভোটের, ইফ ইউ আস্ক মি, একটা সাধারণ জনগণ হিসেবে দেখেন, এই আমার ভোটাররা, আপনার ভোটাররা কিন্তু ভুল করে নাই। ওরা চাইছে একটা ভালো ক্যান্ডিডেট, সৎ ক্যান্ডিডেট। ওরা যারা নাকি করাপ্ট ক্যান্ডিডেট তাদেরকে ডিজোন করেছে। কিছু কিছু এখন পার্টি যদি নমিনেশন নিয়ে টাকার বিনিময়ে দিয়ে দেয়, আই হ্যাভ টু চুজ। লাইক মোহাম্মদপুরে আই ওয়াজ লুকিং ফর এ ক্যান্ডিডেট, কাকে দিব? এই যে মানসিকতার কথা বললেন না আপনি, পার্টি মানসিকতা, যত কিছুই করে, এই যে আন্দোলন হলো, কত কিছু আমরা খুব ভুলে যাওয়া জাতি, খুব সহজে ভুলে যাই। মুক্তিযুদ্ধ ভুলে গেছে, কিন্তু তরুণ প্রজন্মকে এমনভাবে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়া হয়েছে, এখন একটা দল যদি এটার পক্ষে না দাঁড়াতো আমরা মনে হয় ভুলেই যেতাম। ভাই এটা নিয়ে একটা, এই জায়গাটা আমি আসবো, মানসিকতার পরিবর্তন। ইতিহাস ছাড়া কিন্তু সামনের দিকে যাওয়া যায় না, ইতিহাস নিয়েই চলতে হয়। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলছি না, তারপরও পৃথিবীর সব বড় বড় দেশ কিন্তু ইতিহাস নিয়ে সামনে এগিয়ে যায়। মানসিকতার পরিবর্তন না হলে এই রিফর্ম, এত কিছু, এই যে 24-এর গণঅভ্যুত্থান হলো, কোনো লাভ হবে কি? আমি এই জায়গায় আসবো, আমাকে 30 সেকেন্ড সময় দেবো, আমি বিরতি নিয়ে আসি। অবশ্যই একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি খুব শিগগিরই। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম এবং নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস। অধ্যাপক মইনুল, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে আমি যতই চেষ্টা করি, যত কিছু রিফর্ম করি, এই যে 12ই ফেব্রুয়ারি সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যে উদাহরণ তৈরি করেছে, এন্ড অফ দ্য ডে 2 মাস পরে ভুলে যাব। মানসিকতা পরিবর্তন যদি না করি তাহলে তো লাভ নাই। কিভাবে করব? ওই যে বারবার আহমেদ ফেরদৌস বললেন যে ভাই আমরা সভ্য হতে পারছি না 54 বছরের ইতিহাসের একটা বাংলাদেশের মানুষ কেন? না, আমি আসলে খুব পেসিমিস্ট হতে চাই না, মানে ঋণাত্মকভাবে হতে চাই না, কিন্তু যে চারদিকে যেরকম প্রতীকী অবস্থা দেখি সেটি তো মোটেও সুখকর নয়। তবে হ্যাঁ, আমাদের ভালো যেই জায়গাগুলো দেখতে হবে। এখন যেটি হচ্ছে, ধরেন আমাদের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এখন অন্তর্বর্তীকালীন সরকারেরও আমি আর নতুন করে সমালোচনা করতে চাই না, আমি সামনের বাংলাদেশটা নির্মাণ করতে চাই। এখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিতভাবে আসছেন এবং সামনে চলে আসবেন, এই জায়গাতে তাদেরকে কিন্তু রিকগনিশনের জায়গাটা চিন্তা করতে হবে। অর্থাৎ আমাদের ভালো ভালো যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোকে ধারণ করা। এবং আপনি যদি, যেটা আমি বলছিলাম যে আগেও, যে পেশানিষ্ঠতা, আমি যে কাজের মধ্যে আছি সেই কাজটি
কতটুকু আমি যৌক্তিকভাবে কাজটা করছি, এখানে সমতা ন্যায়ের কথা আছে, আপনার যৌক্তিকতার বিষয়গুলো রয়েছে। এখন এই যে ধরেন রাষ্ট্রের যে সংস্কারের জন্য যে জুলাই সনদের ভিত্তিতে গণভোটটা হলো, যে মানুষগুলো মতামত দিল আমার গণতন্ত্রের কিভাবে থাকবে, আমার মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, অর্থাৎ কিন্তু আমাকে আগাতে হবে। আমি কিন্তু দুটো কিন্তু পরিপূরক হিসেবেই আমাকে চিন্তা করো, কাউকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। এই যে সাংবিধানিক সংস্কারের জন্য জায়গা যেগুলো আসছে, ধরেন যেখানে দ্বৈততা নাই, সমতা আছে, সেই জায়গাগুলো বাস্তবায়ন করতে হবে। এখন আমাদের দরকার হচ্ছে জাতি গঠনের দিকে আগানো, সুশাসনটাকে নিশ্চিত করা, এবং সুশাসনটা নিশ্চিত করতে গেলে যে ভালো এক্সাম্পল, যে উদাহরণগুলো তৈরি করেছে, যেরকম এই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিষ্ঠান থেকে যদি ওভাবে চিন্তা করি, একইভাবে নির্বাচন কমিশন যে কাজটি করলো, হয় ছোটোখাটোর যেই জায়গাটি বাদ দিলেও আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে এই যে একটা উদাহরণ তৈরি হলো, এই উদাহরণটা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে তার জন্য আমার যে আমি যেটা বলছিলাম যে আমার প্রায়োরিটি অগ্রাধিকার জায়গাগুলো কি, এই দেশটার বয়স এখন 54 বছর পার হয়ে 55তে আমরা পড়ছি, এবং এই দেশটির মধ্যে দেখেন যে একটা ছোট দেশ ভূখণ্ড, এতগুলো মানুষ, আমি হিউম্যান ক্যাপিটাল মানব পুঁজি তৈরি করতে চাই, আমি মধ্যম আয়ের দেশে যেতে চাচ্ছি খুব দ্রুতই, এবং কত রকমের সমস্যা আমাকে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে, আমার বিনিয়োগ নেই, আমার এখানে দেখেন কর্মসংস্থান নেই, প্রতি বছর 20 লক্ষাধিক শ্রমবাজারে মানুষ আসছে, এবং এই যে যুবদের মধ্যে হতাশা দেখতে চাই না, এবং এই অবস্থার মধ্য দিয়ে আমি কিভাবে ইকুয়াল একটা সোসাইটি তৈরি করব, সেই জন্য ধরেন এই যে দুর্নীতি যে কমাতে হবে, যেটা বলছিলাম যে আইনের শাসন প্রয়োগ করা, জনপ্রশাসনের সংস্কার যেগুলো দরকার, বিচার বিভাগকে এবং পুলিশকে যদি আপনি এই সংস্কারের মধ্য দিয়ে আনতে পারেন, এটি একটা ভালো হবে। এবং আমি মনে করি যে একটা বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই, যেটাকে আমি বলছিলাম যে রাষ্ট্র সক্ষমতা অর্জনের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নিতে হবে, এবং তার পিছনে যে এক্সাম্পল, ভালো এক্সাম্পল যেগুলো আছে সেগুলোকে ধারণ করে সামনে আগাতে। আমি জানি যে আমার সামনে চ্যালেঞ্জ রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু সেই জিনিসগুলো কীভাবে করতে হবে, কালেকটিভ সম্মিলিতভাবে আলোচনা, ডিসকাশনস এবং গণতান্ত্রিক স্পিরিট, ভিন্ন মতকে স্বীকৃতি দেবে। এই নির্বাচনের মধ্যে যদি চিন্তা করেন আপনার যে আমার এখানে যদি চিন্তা করেন যে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী এখানে আছে, এখানে নারীদেরকে যেভাবে পরিকল্পনা করা হচ্ছিল, আমার জনসংখ্যার অর্ধেকের বেশি এখন নারী, এই নারীদের কতজনকে আপনি সংসদে নিয়ে আসছেন, মাত্র 7 জন ব্যক্তি নির্বাচিত হয়েছে এই মানুষগুলোর মধ্যে, এই নারীদেরকে আপনি নেতৃত্বে কোথায় দেখতে চান? আপনি ধরেন সংখ্যালঘু জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে কয়জন, মাত্র 4 জনকে দেখতে পাচ্ছি। তো এই মানুষকে কিভাবে আমি অন্তর্ভুক্তিমূলক, আমি দেশটাকে দেখতে চাই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে নিয়ে আসা। তো সেটির জন্য আপনার মনে হচ্ছে যে এখন যে বর্তমান যে সামনের যে সরকারটি আসছে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে, প্রত্যেকের অধিকার এবং আমি বলবো যে তাদের যে পছন্দ, এটাকে আপনার গুরুত্ব দিয়ে আমাদের একদম ক্লিয়ার, একদম। আহমেদ ফেরদৌস, ওই যে মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে আপনি তো বলবেনই, পাশাপাশি মানসিকতার পরিবর্তন। ধরেন আপনি ফোর্সে ছিলেন, আপনি সেনা প্রধান হলেন, ধরে নিলাম এখন হওয়ার সুযোগ নেই, অবসর নিয়েছেন অনেকদিন আগে, কিন্তু আমি সরকার প্রধান, আমি আমার সুযোগ অনুযায়ী আপনাকে ব্যবহার করলাম, কারণ আমি আপনাকে প্রমোশন দিয়েছি, আমি বললাম তুমি আমার অর্ডার অনুযায়ী কাজ করো, সেই জায়গা থেকে না আমি আমার নিয়মতান্ত্রিকভাবে থাকবো, সেই কথাটা বলার মতো মানসিকতা কটা মানুষের আছে? শুধু তাই না, আমি যে অর্ডার দিচ্ছি সেই মানসিকতা তো আমার পরিবর্তন করা দরকার। কিভাবে হবে? আচ্ছা, এটা দেখেন, এইটা যদি ইট অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টিস। সেনাবাহিনীকে যদি আপনি পলিটিসাইজ না করেন, সেনাবাহিনীকে পলিটিসাইজ করার 2-3টা জায়গা আছে ক্যাটাগরিক্যালি। একটা র্যাবে আপনি পলিটিসাইজ করতে পারেন, র্যাবের সেকেন্ড ম্যান এডিজি অপারেশন থাকে সেনাবাহিনীর, যার মাধ্যমে অপারেশনগুলি হয়। ডিজিএফআই এর রোলটা হলো ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, 3 বাহিনীর ইন্টেলিজেন্স। আপনি ডিজিএফআই কে ইউজ করতেছেন পাবলিকলি, ওনার পিছনে লাগা, এর পিছনে লাগা, গুম করা, এই করা। এনএসআই হলো জাতীয় নিরাপত্তার একটা সিভিলিয়ান সেক্টরে, সব সেক্টরে ইয়া করে। আপনি এনএসআই দিয়ে বিভিন্ন রাষ্ট্রের দেখেন, আমাদের এই ইন্টেলিজেন্সের ক্যাপাসিটি আছে। আপনি কি আমার ইন্টেলিজেন্সকে, এই ডিজিএফআইকে বা এই এনএসআইকে আপনি দেখেন তো ভাই, ইয়াতে কাছের দেশেই দেখেন না, লুক অ্যাট MI6, লুক অ্যাট CIA, ওখানে ইন্টেলেকচুয়ালরা এসে পলিসি মেকিংয়ে গভর্নমেন্টে ইয়া করে যে আমাদের নিরাপত্তাটার বা গোয়েন্দা ভিত্তি কী হবে, আমার রাষ্ট্রের স্বার্থে আমার প্রতিবেশীদের উপরে কীভাবে ইয়া করব। আছে আমাদের কোনো ওপেন ইন্টেলিজেন্স? আপনি আমার পিছনে লাগায় রাখছেন একজনে, অ্যান্ড আই এম ভেরি সরি টু টেল, আমাদের 6টা আঙ্গুল আছে। এই জিনিসটা খুব খারাপ, এই কালচারটা খারাপ। রাজনৈতিক দলগুলো যদি না বুঝে আবার একই জিনিস হবে। এই ডিজিএফআই, এই এনএসআইকে আবার, র্যাবকে আবার যদি ইউজ করে, এই আইসিসি কোর্টে যখন আপনি আমাদের অফিসারগুলিকে লেফট রাইট করেন, আসলে বুকে হাত দিয়ে বলেন তো ভাই,
আপনার কাছে দুইজনের কাছে আমার জাতির কাছে প্রশ্ন, এরা তো হুকুমের দাস। র্যাবে গিয়ে আদেশটা কোত্থেকে আসে? স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসে, তার উপরে আসে হলো ইয়া থেকে, প্রধানমন্ত্রী থেকে। তো ওই র্যাবের অফিসার যদি ক্রসফায়ার না করে তো তোর চাকরি থাকবে না তো। ওইটাই সমস্যা। এখন যেই দেখেন যারা নাকি আদেশ দিয়েছে, এই আইসিসি কোর্টে একটা ভালো জিনিস করেছে সরকার, যে পানিশমেন্ট দিয়েছে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু একটা ভুল করেছে, মেজর মিস্টেক করেছিল, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে, মৃত্যুদণ্ড। যেই কারণে আপনার জয়শঙ্কর ভারতে গিয়ে বলছে যে শেখ হাসিনা ইজ আনসেফ, ওটার লাইফ। যেই কারণে বঙ্গবন্ধু হত্যার মামলার এতগুলি আসামিদেরকে আনতে পারেনি বাংলাদেশে। এই মিস্টেকটা মুক্তিযুদ্ধের বিষয়ে যা বলতে চেয়েছিলেন শেষের দিকে আমরা একদম মুক্তিযুদ্ধের বিষয়ে জামাত প্রসঙ্গে যে জিনিসটা কনসার্ন ছিল লোকজনের, আসলে মানুষজন ৭১-কেও যেইভাবে রেসপেক্ট করে, ২৪-কেও রেসপেক্ট করে। এখানে কে কোনটা বড় এটা আনা উচিত না, নাম্বার ওয়ান। এবং আমি পাবলিকলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি না, আমি জামাতকে ভোট দিতে চাই, দুইটা যদি কারণ। মুক্তিযুদ্ধের বিষয়ে, কারণ জামাত রিলেটিভলি রেজিমেন্টেড দল, জামাত অনেক সুশৃঙ্খল, আর্থিক কেলেঙ্কারি কম, কিন্তু জামাতকে বলতে হবে ৭১-এর জন্য উই আর সরি, থামস আপ। ২ নম্বর হলো জামাতকে বলতে হবে আমার মা ৫১% ভোটার, আমার বোন, আমার স্ত্রী ৫ ঘন্টা এই জিনিসটা নারীদের প্রতি দেখেন, ধর্মভিত্তিক রাজনীতি করেন, অসুবিধা নেই। রাসূলুল্লাহ স্ত্রী কি ছিলেন না? বিবি খাদিজা ব্যবসায়ী ছিলেন, ঘরে ঢুকাই রাখছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাজনীতির কারণে জামাতের মতো একটা উদীয়মান দল আজকে এই রেজাল্ট হলো, অনেকে কষ্ট পেয়েছে। রেজাল্ট কিন্তু খারাপ হয়নি একদম, না, আরো বেটার আসন হতে কিন্তু পারত। অনেক বেশি পেয়েছিল। মেজর আহমেদ ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ, এবং মাইনুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকবেন।